This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুললেন সেটা কিন্তু এবার ভোটের গোড়ার থেকেই রয়েছে যে মোহাম্মদ সেলিম এত কেন্দ্র থাকতে কেন মুর্শিদাবাদে প্রার্থী হলেন। এটা নিয়ে শুভেন্দু অধিকারীও প্রশ্ন তুলেছিলেন এবং ইঙ্গিত করেছিলেন যে সংখ্যালঘু ভোট ওখানে যেহেতু 70% কাছাকাছি, ফলে সেই অঙ্ক কোথাও গিয়ে তিনি সবার সামনে তুলে ধরেছিলেন। আসলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার আগে মুর্শিদাবাদে দলের সংগঠন দেখভাল করার দায়িত্ব তো শুভেন্দু অধিকারীর ওপরেই ছিল। শুভেন্দু পর্যবেক্ষক থাকাকালীনই মুর্শিদাবাদে প্রথম লোকসভা আসন জিতেছিল তৃণমূল। গত লোকসভা ভোটে মুর্শিদাবাদ আর জঙ্গিপুরে যেতেন তৃণমূলের প্রার্থী, কিন্তু সেই শুভেন্দু তো আর তৃণমূলে নেই, বিরোধী দল নেতা এখন বিজেপিতে। বিরোধী দল নেতা তিনি কোথাও গিয়ে এখন সেই অঙ্কগুলো সেই সময় সেগুলো কষতে গিয়ে কারণটা বুঝতে পারলে নিশ্চিতভাবেই তিনি খড়গহস্ত হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে সায়নী ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারী যদি প্লেয়ার হন তাহলে ওরকম হাজার হাজার প্লেয়ারের কোচের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সায়নী কি জানেন কদিন আগে শুভেন্দু অধিকারীর নাম না করেই কি বলেছিলেন তৃণমূল নেত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে যিনি তৃণমূলকে চুরি করা শিখিয়েছেন তিনি বিজেপিতে গিয়ে নাকি সাধু হয়ে গেছেন। নাম করেননি, কিন্তু যা বোঝানোর সেটা তো বুঝিয়ে দিয়েছিলেন। সায়নী কি শুনেছিলেন সেই কথাগুলো, নাকি সেটা মনে পড়ে যেতেই এরপরে যোগ করে দিয়েছেন যে শুভেন্দু অধিকারী পচা ফল আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিরুহ? আর বলে বেরিয়েছে তৃণমূল নাকি চুরি করেছে, তাই ওরে তৃণমূল চুরি তো তোর থেকে শিখেছে, তৃণমূল চুরি করতে জানতো না, তৃণমূল চুরি করেও নি। তোদের মতো কিছু অপদার্থের জন্য আজকে তুই পালিয়ে গেছিস আসল কাজটা করে বিজেপিতে, যাতে সিবিআই না ধরে, যাতে ইডি না ধরে, যাতে ইনকাম ট্যাক্স না ধরে। উনি প্রমাণ করে দিন না। প্রথমত নাম ধরতে সাহস নেই উনার, উনি একটা কাওয়ার কাপুরুষ। আমার কাছে হেরেছে এবং ওকে যে টাইটটা আমি দিয়েছি বাকিটা জেলে ঢোকাবো ওকে, ও ব্যাগ গুছাক, জেলে ঢোকাবো ওকে। ও নাম ধরে বলতে বলবেন আর প্রমাণ দিয়ে বলতে বলবেন। শুভেন্দু অধিকারী একটি ফল, যে একটি পচা ফল, যে অন্য কোনো বস্তায় যখন যাবে বাকি ফলগুলোকে পচিয়ে দেবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মহিরুহ। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে তৈরি করেছে, আপনি তো প্লেয়ার। শুভেন্দু অধিকারী একজন প্লেয়ার, আর তিনি ভুলে যান যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম হাজার হাজার প্লেয়ারের কোচ। কি যে বলেন, কোন ফল কাকে পচায়? তিনি তো তৃণমূলেও ছিলেন, তখন কাকে পচিয়েছেন, মানে এগুলো বলার সময় আসলে বললাম না গরমে সব গুলিয়ে গেছে সবার আর কি। যাই হোক, কিন্তু আমাদেরও গুলিয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ এই গরম তো আমাদের জন্যও রয়েছে। কিন্তু মাঝে মধ্যে পুরনো ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। বাংলা বইতে ওই মানে ঠানে মুখস্থ করতে হতো, তখনই মুখস্থ করেছিলাম। সোম মানে সোমের আরেকটা মানে হচ্ছে চাঁদ। এবার চাঁদ বললেই আমাদের কি মনে আসে? ওই অমাবস্যা আর পূর্ণিমা। 2016 সালের এসএসসিতে চাকরি পাওয়া স্কুল শিক্ষক আর শিক্ষাকর্মীদের জীবনটা দেখছি ওই সোমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। গত সোমবার কলকাতা হাইকোর্ট গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছিল। চাকরি চলে যাওয়ার চেয়ে জীবনে আর কিভাবে অমাবস্যা নেমে আসতে পারে বলুন তো? অযোগ্যদের চাকরি যাক, কিন্তু যোগ্যদের চাকরি থাকুক, এটা আমরা চাই। সব রাজনীতিকই দেখছি এখন এটা চাইছেন, আগে কি চাইতেন কে জানে। যাই হোক, কিন্তু আজ আরেকটা সোমবার। এই যোগ্য চাকরি প্রার্থীরা, মানে যারা এখন চাকরি হারা, তারা জীবনে পূর্ণিমা ফেরার অপেক্ষায় বসেছিলেন জানেন তো। যদি সুপ্রিম কোর্ট ওই হাইকোর্টের চাকরি বাতিলের রায়টা স্থগিতাদেশ দিয়ে দেয়, না, সেই মনস্কামনা তাদের পূরণ হয়নি। চাকরি বাতিলের রায়ে কোনো স্থগিতাদেশই দেয়নি সুপ্রিম কোর্ট, হয়তো কাকতালীয়, কিন্তু পরবর্তী শুনানির দিনও ঠিক হয়েছে আরেকটা সোমবার। আগামী সোমবার এই সংক্রান্ত সব মামলা একসঙ্গে শুনতে চেয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ফলে হাইকোর্টের রায় আপাতত বহাল থাকছে। তার পরিষ্কার মানে হচ্ছে ওই যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদেরও, যারা ওই অযোগ্যদের সাথে একই সঙ্গে চাকরিহারা হয়েছেন, তারা এখনই স্কুলে ফিরতে পারছেন না। এই যে ওদের জীবনে অমাবস্যাটা নেমে এলো, তার দায়টা কার?
যোগ্য চাকরিহারারা এসএসসির দিকে আঙুল তুলছে। আর এসএসসি তারা আবার অসাধারণ একটা বক্তব্য রেখেছে আজকে। তারা আজ সুপ্রিম কোর্টে বলেছে তারা যোগ্য আর অযোগ্যদের আলাদা তালিকা জমা দিতে তৈরি। আর এইটা যখন তারা বলেছে তখনই প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন যে ওএমআরগুলো তো নষ্ট হয়ে গেছে, নষ্ট করে ফেলেছিলেন আপনারাই, তো কিভাবে যোগ্য আর অযোগ্য আলাদা করবেন? এসএসসির আইনজীবী বলেছে যে দ্বিতীয় নাকি একটা উপায় আছে। এবার সত্যি যদি সেটা হয় তাহলে তো প্রশ্ন করতে হয় যে কেন এতদিন হাইকোর্টে সেই তালিকাটা জমা দেয়নি এসএসসি? যোগ্য আর অযোগ্য এই তালিকা আগেই যদি হাইকোর্টে জমা পড়ে যেত তাহলে মুড়ি মিছরি বলুন বা আটা ভুসি যাই বলুন না কেন সব আলাদা হয়ে যেত। ফলে এইভাবে তখন কি আর এই গোটা প্যানেলটা বাতিল হতো? হাইকোর্টে যে হলফনামা এসএসসি দিয়েছিল সেটা তো অযোগ্যদের তালিকা ছিল, আর সেই তালিকা দেখে হাইকোর্টের পর্যাপ্ত মনে হয়নি, মনে হচ্ছিল আরও অনেকে হয়তো এর বাইরে ওয়েট হয়ে গেছে। এবার কি তবে এসএসসি যোগ্যদের তালিকা দেবে? দেখুন, এসএসসির আইনজীবী যখন বলছেন যে তারা প্রস্তুত, তখন তাদের কিছু একটা চিন্তাভাবনা হয়তো আছে, কিন্তু তারপরেও না ঠিক ভরসা হচ্ছে না, জানেন তো। কারণ এত বছরে ভরসার কোনো দামই তো এসএসসি দেয়নি, আর ভরসাযোগ্য কোনো কাজও বিশেষ করেছে সেটাও তো আমরা দেখতে পাইনি। এখন শোনা যাচ্ছে যে পরের সোমবারের শুনানি দেখে আগামী শুক্রবার যোগ্যদের তালিকা দেবে বলে ভাবছে কমিশন। এবার সংখ্যাটা কত? 19,000, এটা তাদের নাকি বক্তব্য। এক সপ্তাহের মধ্যে ওই দ্বিতীয় উপায়ে 19,000-এর যাবতীয় তথ্য কিভাবে এসএসসি দেবে? মনে রাখতে হবে যে এসএসসি সব ওয়েবার 1 বছরের মধ্যেই নষ্ট করে দিয়েছিল, সেটার কথাই তো প্রধান বিচারপতি বলেছেন। সফট কপি নেই বলেই তো এতদিন তারা জানিয়েছিল, নাকি এসএসসির কাছে সবই আছে, কিন্তু সেগুলো সময় মতো বার করেনি, অথবা সময় মতোই সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল। কারণ এসব নিয়ে যত ধোঁয়াশা তত দেরি, আর যত দেরি তত টেনশান, তত চাকরি প্রার্থীদের বা চাকরিহারাদের খরচ, আর বাকিদের রাজনীতিকদের লাভ। প্রধান বিচারপতিও বলেছেন যে 25,000 একটা বড় সংখ্যা। এই বড় সংখ্যার ওজনটা এসএসসি আগে বুঝলো না কেন? এখনও কি পুরোপুরি বুঝেছে, নাকি ভোটের গরমে স্কুল সার্ভিস কমিশন আপাতত হাতটা সেঁকে নিচ্ছে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন না যে বিজেপি চাকরি খেয়েছে, চাকরি খেকো, তার রাস্তাই হয়তো প্রস্তুত হয়ে যাচ্ছে এসএসসির এই ভূমিকায়। কিন্তু একটা কথা বলুন তো, এই যে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কথাটা বলছেন না, বিজেপি চাকরি খেয়েছে, বিজেপি চাকরি খেয়েছে, অথচ কোথাও তিনি বলছেন না এখন আর আদালত চাকরি খেয়েছে। খেয়াল করে দেখবেন রাজনৈতিক বক্তব্য, এই যে বারবার বিজেপি চাকরি খেয়েছে বলা হচ্ছে, তার মাধ্যমে কোথাও গিয়ে আসলে আদালত এবং এই বিজেপি দুটোকেই সমার্থক করে দিচ্ছেন। এটা যখন এই ন্যারেটিভটা বারবার আপনার আমার সামনে আসতে থাকবে না, বারবার শুনতে শুনতে কিন্তু সাধারণ মানুষ খানিকটা সেটা বিশ্বাসও করতে শুরু করে দেবে। তখন কিন্তু ভবিষ্যতে আদালতের বিভিন্ন রায়গুলোকে আমরা এইভাবেই, এই আঙ্গিকেই বিচার করব। আর সত্যি কথা বলতে কি, ওই যেদিন থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই সরাসরি বিচারকের আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন, তবে থেকেই কিন্তু এই ন্যারেটিভটা জনসমক্ষে নিয়ে আসার রাস্তাটা খুলে গেছে তৃণমূলের সামনে।